Good morning and welcome to the third episode of our visit at Kakrajhor. যে কোনো কিছুর যেমন শুরু থাকে, থাকে তার শেষও। কাকড়াঝড়ের এই সবুজের মাঝে নির্জনতার সঙ্গী হয়ে আজ আমরা এই সুন্দর অধ্যায়ের শেষ পর্বে পা রাখতে চলেছি। আমি অহনা আপনাদেরকে স্বাগত জানাই ট্রাভেল উইথ অহনা অভিক চ্যানেলে। কালকে আমরা এখানে কাকড়াঝড়ে ছিলাম এবং সেটা আমরা সেকেন্ড এপিসোডে কভার করেছি এবং তার আগে ফার্স্ট এপিসোডে আছে আমরা কলকাতা থেকে কাকড়াঝড় কিভাবে বাইক রাইড করে, একটা অসাধারণ বাইক রাইড করে এসেছি। আগের দুটো এপিসোড যারা দেখেননি আমাদের রিকোয়েস্ট আপনারা সেটা দেখুন। সকাল সকাল ঘন কুয়াশা আর সূর্যালোকের খেলায় তৈরি এক জাদুকরী পরিবেশ, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। ঘন জঙ্গল আর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এমন প্রাকৃতিক স্বর্গ ছেড়ে এখন শুরু করা যাক আমাদের এই ফিরে যাওয়ার গল্প। ঘড়ির কাঁটায় এখন 9:30 এবং আমরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি। আজকের এপিসোডে থাকছে কাকড়াঝড় থেকে ঝিলিমিলি এবং তার মাঝখানে দুটো টুরিস্ট স্পট পড়বে, সেই দুটো, এবং সেখান থেকে আমরা ডাইরেক্টলি বাড়ি ফিরে যাব। তো চলুন আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। যখন রেডি হয়ে গেছি তাহলে আর দেরি কিসের। সুপ্রভাত সবাইকে। ঘড়ির কাঁটা এখন বাজে 10টা। আমাদের বেরোনোর টার্গেট ছিল কোথায় 9টায়, আর এখন আমরা বেরোচ্ছি 10টা, 1 ঘন্টা লেট। শুধু কিছু নয়, ওই প্রত্যেকবারের মতো এবারেও কোনো একটা জায়গা, এত সুন্দর জায়গা থেকে যেতে মন চায় না। ওই বসে থাকতে থাকতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। এখান থেকে মেনলি ঝিলিমিলি ক্রস করে আমাদের টার্গেট আছে ফার্স্ট, যেটা ঝিলিমিলি টুরিস্ট স্পট, সেটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম। তালবেড়িয়া ড্যাম এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, ওই আমাদের কাকড়াঝড় আমাদের যে হোমস্টেটা আছে এখান থেকে 27 কিলোমিটার। সময় দেখাচ্ছে 1 ঘন্টা নাকি লাগবে, ভাবা যায়। কাকড়াঝড় থেকে একটু পরে দুটো রাস্তা সেপারেট হচ্ছে, একটা চলে যাচ্ছে বেলপাহাড়ির দিকে, একটা চলে যাচ্ছে চাকাডোবা ঝিলিমিলির দিকে। সামনেই আছে স্পটটা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের চলে যেতে হবে চাকাডোবা হয়ে ঝিলিমিলির দিকে। এই রুটটা টোটালি আজকে নতুন, দেখা যাক কেমন রুটটা। যদি ভালো হয় তাহলে তো 1 ঘন্টা লাগার কথা নয়। এই চলে এসেছি একটা মোড়, যেখানে এই যে লেখা আছে এখানে, এই যে এখানে একটা সিআরপিএফ ক্যাম্প আছে, সিআরপিএফ ক্যাম্প। তার পাশে জাস্ট এগিয়ে আসলে এখানে লেখা আছে বান্দোয়ান সোজা 32 কিলোমিটার, বাঁশপাহাড়ি 18 কিলোমিটার, চাকাডোবা 13.35 কিলোমিটার। এই রাস্তাটা সোজা বেরিয়েছে। আর ডান দিকে এটা চলে যাচ্ছে বেলপাহাড়ি বা কেটকি লেক, ঢাঙ্গি কুসুম, সব এদিকে। তো ডান দিকে রাস্তা ছেড়ে আমাদের যেতে হবে এবারে বাঁ দিকে। রাস্তার শুরুটা যেভাবে দেখতে পাচ্ছি মনে হয় রাস্তাটা তো ভালোই হবে। শুধু কিছুই নয়, হালকা একটা টার্নিংগুলো থাকবে, কর্নারিং থাকবে, আর একটু মানে উপর দিকে উঠতে হবে। চড়াই আছে, চড়াই উতরাই নিয়ে থাকবে। বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে বলে মনে হচ্ছে এটা। আরে সাবাস, দারুণ দারুণ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা। এই রাস্তাটা দারুণ। আজকের এই রুটটা নিলাম, এর জন্য আমাদের অনেকটা বেশি ডিস্টেন্স কভার করতে হচ্ছে। আমরা আসার দিন এই করেছিল 259 বা অ্যাপ্রক্সিমেট 260 কিলোমিটার। আজকের যেহেতু এই ঝিলিমিলি হয়ে যাচ্ছি, নেই করে 292 কিলোমিটার মতো কভার করতে হবে আমাদের আজকে ডিস্টেন্স। দারুণ রাস্তা, দারুণ, কোনো কথা হবে না। অ্যাটলিস্ট আমরা আগের দিন যেটা বেলপাহাড়ি থেকে যে রুটটা নিয়েছিলাম ওই কাকড়াঝড় আসার জন্য, ওটার থেকে তো 1000 গুণে ভালো। আর প্রসঙ্গত একটা জিনিস বলা হয়নি, সেটা একটু বলে দিই কাকড়াঝড় সম্বন্ধে। এখানে কিন্তু আপনারা কোনো রকম নেটওয়ার্ক পাবেন না। নেটওয়ার্ক কোনো রকম না, মানে কিচ্ছু না, না জিও, না এয়ারটেল, না বিএসএনএল, কোনো নেটওয়ার্ক পাবেন না। শুধুমাত্র হোমস্টেতে ওয়াইফাই আছে। আমাদের হোমস্টেতে যেমন ছিল, আশা করি বাকি সমস্ত কম বেশি হোমস্টেতে এরকম ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, ওটা দিয়েই আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। কাকড়াঝড় থেকে একটু বেরিয়ে এসেছি যেমনি, সাথে সাথে আমার ফোনে আবার নেটওয়ার্ক চলে এসেছে, এয়ারটেল, জিও সব কিছু আবার স্ট্রং হয়ে গেছে। এই কথা বলতে বলতে চলে আসলাম এই মোড়, চাকাডোবা মোড়। এই চাকাডোবা মোড় থেকে আমরা ধরে নেব এবারে SH5 মানে স্টেট হাইওয়ে 5। ডান দিকে চলে যাচ্ছে আমাদের বেলপাহাড়ি কলকাতা, ওই দিকে সোজা, আর লেফটে চলে যাচ্ছে ঝিলিমিলি। এখান থেকে ঝিলিমিলি বেশি ডিস্টেন্স নয়, এখান থেকে মাত্র
ওই 7-8 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। অনেকে যারা আবার কাকড়াঝোড় বা বেলপাহাড়িতে এসে থাকেন এক রাত, আবার এখানে অনেকে ঝিলিমিলিতে এসেও এক রাত স্টে করেন। তো ঝিলিমিলিতেও প্রচুর হোমস্টে আছে। আমার যাওয়ার পথে যদি চোখে পড়ে আমি একটা দুটো হোমস্টের নাম আপনাদের দেখিয়ে দেবো। এই যে এখানে একটা হোমস্টে দেখতে পাচ্ছি, কি শালপিয়ালি হোমস্টে। এর আগেও একটা দুটো হোমস্টে জাস্ট ক্রস করে চলে আসলাম, রানিংয়ে ছিলাম বলে আর রেকর্ড করতে পারিনি। ঝিলিমিলি এখান থেকে দেখাচ্ছে মাত্র 3 কিলোমিটার, আর পুরুলিয়া 77 কিলোমিটার। যেমনি এই আমাদের বড় রাস্তায় উঠে গেলাম, রাস্তাটা নিয়ে আর কোনো নতুন করে বলার কিছু নেই। সিঙ্গেল লেন হলেও এত সুন্দর ঝা চকচকে রোড, অসাম অসাম। এই ডান দিকে চলে যাচ্ছে রানীবাঁধ। এবার রানীবাঁধ ঝিলিমিলি রোড ধরলাম, এই সোজা সোজা চলে গেলে আমাদের পড়ে যাবে একদম আখুটা বা মুকুটমণিপুর, যেদিকে যেতে চাইছেন এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে। এখানে মনে হয় নিচে এখানে কিছু কাজ চলছে, এটা কি বন্ধ নাকি? নিচ দিয়ে রাস্তা আছে, এখানে একটা ব্রিজ বানাচ্ছে। যাক, এখান থেকে আর তালবেড়িয়া ড্যাম বাকি মাত্র 5 কিলোমিটার। চলে এসছি আর হার্ডলি আর 5-10 মিনিটের মধ্যে আশা করি ঢুকে যাব। বেশি সময় লাগলো না, যেহেতু আজকের রাস্তাটা খুবই ভালো রাস্তা ছিল, এই জন্য খুব বেশি সময় লাগলো না। আমাদের স্টেটারিতে একটু এগিয়ে আসলে এই যে একটা মোড় আছে, যেখান থেকে সোজা চলে যাচ্ছে রানীবাঁধ, আর অ্যারোই দেওয়া আছে ডান দিকে তালবেড়িয়া ড্যাম। এই 4 কিলোমিটার যেতে হবে। তাহলে তালবেড়িয়া ড্যাম চলে এসেছি। এটাকে এই দিক দিয়ে ওঠা যাবে? ওঠা যাচ্ছে, উপরে তো বাইক দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে আছি ঝিলিমিলির প্রথম টুরিস্ট স্পট তালবেড়িয়া ড্যামে। ছোট ছোট পাহাড় এবং ঘন সবুজ জঙ্গল দ্বারা বেষ্টিত এই তালবেড়িয়া ড্যাম হল উদার প্রকৃতির ক্ষুদ্র নিদর্শন। এটি কোনো নদীর উপর তৈরি ড্যাম নয়, এটি হলো প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত লেক। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে এসে আপনারা চাইলে বোটিং করতে পারবেন। যদি অল্প লোক হয় তাহলে সবথেকে নিম্ন রেট হচ্ছে 300 টাকা, আর যদি অনেক লোক নিয়ে আসেন, যেরকম একটা বোটে 16 জন আটবে বললেন এনারা, তো সেই 16 জন তখন হয়ে গেলে তখন 60 টাকা পার হেড করে চার্জ, আর না হলে 300 টাকা লাগবে। যদি 4 জন 5 জন থাকেন তাহলে 300 টাকা একটা বোট ভাড়া। 20 থেকে 25 মিনিট ঘোরাবে, পুরো লেকটাই ঘোরাবে। আমরা দেখতেও পাচ্ছি বোটিং করছেন অলরেডি, ওনারা 4 জন ছিলেন। ড্যামের অপূর্ব সুন্দর ভিউ আপনারা তো দেখলেনই, কিন্তু এখানে জল এখন অনেকটাই কম, যেহেতু এই ড্যামের জলও কিন্তু বর্ষায় পরিপুষ্ট হয়, বর্ষার জলে পুষ্ট আর কি। তো এখন তো অনেকটাই লেভেল কম। শহরের কোলাহলে থেকে অভ্যস্ত আমরা, তো তাদের কাছে এই জায়গাটা স্বর্গই মনে হবে, কারণ কি চারিদিক প্রচণ্ড শান্ত, প্রকৃতির মাঝখানে জঙ্গল, পাশে জল, সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু অসাধারণ। তো শহরের কোলাহল থেকে 2 দিনের ব্রেক চাইলে এখানে আসতেই পারেন। কাকড়াঝোড় ঝিলিমিলি যথেষ্ট সুন্দর জায়গা একটা উইকেন্ড ট্রিপের জন্য। তালবেড়িয়া ড্যাম থেকে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের যেটা ইচ্ছে ছিল সুতান ফরেস্টের যে যাওয়া, এখানে লোকাল দাদাদের সঙ্গে কিছু কথা বললাম, ওখানে মেনলি বললেন যে এই জঙ্গলটাই সুতান লেক আছে। সুতান লেকটা ওই ছোট্ট লেক, মানে এমন কিছু নয়, এরকম বড় না, তার থেকেও ছোটো লেক। আমাদের ঠিক কনভিন্সিং লাগলো না ব্যাপারটা, তাই আর ঢুকছি না। তার থেকে বড় কথা, আমার তেলের অবস্থাও খুব খারাপ, তেল চলে গেছে রিজার্ভে, আর আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই। মানে সেই বেলপাহাড়ির কাছে যা পেট্রোল পাম্প আছে, এই ঝিলিমিলি থেকে শুরু করে রানীবাঁধেও শুনছি কোনো পেট্রোল পাম্প নেই। আজকের জার্নি আমাদের রুট যদি আমি বলি, কাকড়াঝোড় থেকে ঝিলিমিলি, তারপর রানীবাঁধ, রানীবাঁধ থেকে আখুটা হয়ে গোয়ালতোড়, পিরাকাটা, তারপরে খড়গপুর, কোলাঘাট হয়ে বাড়ি। এবার এই রুটে আখুটা মোড়ে একটা পেট্রোল পাম্প আছে যতটুকু আমি এখনও জানতে পারছি,
বাদ বাকি গেলে জানতে পারবো। আখুটা মোড়ে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পে আমার সবসময় তেল থাকে না। একদম গিয়ে আখুটা ক্রস করে আমরা যখন যাব রায়পুরে গিয়ে নাকি একটা পেট্রোল পাম্প আছে, মানে নেই করে এখান থেকে 35-36 কিলোমিটার মিনিমাম এখান থেকে। এরকম তেলের ক্রাইসিস, তাই সুতান ফরেস্টের ভেতরে ঢুকলাম, জানি না আবার ঢুকে যদি তেলের প্রবলেম হয় তখন এক করতে আরেক হয়ে যাবে। তো সেই কারণে সুতান ফরেস্টের প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম। তবে একটা কথা না বললেই নয়, তালবেড়িয়া ড্যামটা সত্যি খুব সুন্দর, একদম নিরিবিলি একটা জায়গায়, আর খুব শান্ত। বোটিংয়েও যেহেতু এখানে একটা অ্যাডভেঞ্চার করা জায়গা আছে, তাই যাই কথা বলতে চলে আসলাম সেই স্টেট হাইওয়ে SH4-এ। এখান থেকে সোজা চলে যাচ্ছে রানীবাঁধ, আখুটা সব সোজা পুরোটা আমরা এই রুটটাই নিয়ে নিলাম। আপনারা যদি কাকড়াঝোড় আসেন বা ঝিলিমিলি এসে থাকতে চান তাহলে তালবেড়িয়া ড্যামটা অবশ্যই একবার আসবেন, অবশ্যই। আমরা ঢুকে গেছি 12 মাইল ফরেস্ট, আর এখানে সাথে সাথে বোর্ডেও দেওয়া আছে এটা এলিফ্যান্ট জোন, তো আস্তে গাড়ি চালান। দারুণ রাস্তা, এটা নিয়ে কোনো কথা হবে না। আর সামনেই আসছে একটা পয়েন্ট যেখান থেকে ডান দিকে মোটামুটি 5-6 কিলোমিটার চলে গেলেই সুতান ফরেস্ট, ওই যেটা ক্যাম্প যেটা বলে, ওটা চলে আসবে। আমার যদি তেলের প্রবলেমটা না হতো হয়তো আমি একবার চাইলে যেতাম। এই যে এই ডান দিকে এই যে লেখাই আছে এখানে সুতান 6 কিলোমিটার। এই বাঁ দিকে রাস্তাটা, ডান দিকে চলে যাচ্ছে, আমাদের সোজা চলে যাচ্ছে আখুটা, খাতড়া সব সোজা, আর ডান দিকে 6 কিলোমিটার চলে গেলে আমাদের সুতান ফরেস্ট। যাই হোক, এখন তাহলে যেহেতু যাচ্ছি না, আমরা আমাদের জার্নি কন্টিনিউ করলাম 12 মাইল হয়ে সোজা রানীবাঁধ হয়ে আখুটার দিকে। ঘড়ির কাঁটাতে এখন তো বেজে গেছে 12টা। আমরা 12 মাইল ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। দারুণ লাগছে, একদম ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে ঝাঁ চকচকে মাখন রোড। আর এই জঙ্গলটা একটু উপর থেকে দেখতে কেমন, দেখলে তো খুব বেশি ক্ষতি হয় না, তাই না? উপর থেকে তাহলে একটু 12 মাইলের এক্সপিরিয়েন্সটা আপনারা দেখুন, আর আমরাও ততক্ষণ কিছুটা বাইক নিয়ে এগিয়ে চলে যাই। পৌঁছে গেছি রানীবাঁধ। এটা তো বেশ একটা জাঁকজমক জায়গা, এখানে একটা পেট্রোল পাম্প তো থাকা উচিত, কিন্তু লোকাল যারা বললেন তো এখানে নেই, তার মানে মনে হয় নেই। আর এখান থেকে ওই আখুটা মোড় বেশি নয়, মাত্র 16 কিলোমিটার। তবে এখানে এসে একটু জ্যাম পেতে হলো। রানীবাঁধের ওই একদম ছোট্ট ওই জ্যামটা থেকে বেরিয়ে আসার পর এরকম অসম্ভব সুন্দর আবার রাস্তা শুরু হয়ে গেল। আর আপনাদের উপর থেকে জঙ্গলের ভিউ কেমন লাগলো, ড্রোন ভিউ, একবার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে, কিন্তু আমাদেরও দারুণ লেগেছে ফরেস্টটা। এই চলে এসেছি আখুটা মোড়। আমাদের বাঁ দিকে চলে যাচ্ছে মুকুটমণিপুর, সোজা চলে যাচ্ছে খাতড়া, ডান দিকে গোয়ালতোড়, পিরাকাটা, রায়পুর সব। আর আমরা ওই দিক থেকে আসলাম। এখানে শুনেছি একটা পেট্রোল পাম্প আছে, দেখা যাক। আমরা চাইলে কিন্তু ওই হাতড়া হয়ে বিষ্ণুপুর হয়েও যেতে পারতাম, কিন্তু ওই রোডটা একটু খারাপ তুলনামূলকভাবে। এই রোডটা আমরা অলরেডি আগে একবার এসেছি, যারা আমাদের মুকুটমণিপুর সিরিজ দেখেছেন তারা জানেন যে আমরা মুকুটমণিপুর আসার দিন আমরা কলকাতা থেকে ওই গোয়ালতোড়, পিরাকাটা, তারপর রায়পুর হয়ে আমরা এসেছিলাম কিন্তু মুকুটমণিপুর। আর এই রাস্তাটা যদি ফুল ডিটেলড কোনো এক্সপিরিয়েন্স চাইছেন তাহলে ওই ফার্স্ট এপিসোডটা মুকুটমণিপুরের, কলকাতা টু মুকুটমণিপুর ফার্স্ট এপিসোডটা অবশ্যই দেখে নেবেন। একদম পুরো ডিটেলড আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে ওই ভিডিওতে। এই একটা পেট্রোল পাম্প পেয়েছি, দেখি আছে নাকি পেট্রোল এখানে। নো এন্ট্রি, পেট্রোল নেই তার মানে। যাই হোক, এর পরের যা আছে সেটা হচ্ছে রায়পুরে।
রায়পুর এই স্টপ থেকে বা আখুটা থেকে 20 কিলোমিটার মতো। একদম বাঁ দিকে একদম পাশ দিয়ে চলে যাচ্ছে আমাদের কংসাবতী নদী। যদিও বা এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে একটা মোড় আসবে, আমাদের কংসাবতী নদীর সাথে কিন্তু দেখা হবে। পৌঁছে গেছি রায়পুর। এই রায়পুরের সামনেই জাস্ট একটু আগেই পড়বে একটা চারমাথার মোড়। ওই চারমাথার মোড় থেকে বাঁ দিকে চলে যাচ্ছে পিরোল গাড়ি, সোজা চলে যাচ্ছে সারেঙ্গা। অ্যাকচুয়ালি আমরা সোজা চলে গেলেও আমরা চলে যেতে পারি আমাদের গোয়ালতোড়ের দিকে, কিন্তু যাওয়ার পথে ওই কংসাবতী নদীটা যেটা পড়ে ওই রাস্তাটা খুব একটা ভালো না, যেটা আসার দিন আমি দেখেছিলাম। যাই না, এখন সিচুয়েশনকে একবার জিজ্ঞেস করতে হবে। আর যদি সোজা না যাই তাহলে বাঁ দিকে পিরোল গাড়ি হয়ে সারেঙ্গা ঢুকতে, ওটার জন্য মোটামুটি 8-10 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়। কিন্তু যদি রাস্তাটা ভালো থাকে আমি সোজাই বেরিয়ে যাব, সারেঙ্গা একদম বেরিয়ে যাব। জিজ্ঞেস করতে হবে। দাদা এই সামনে যে সোজা সারেঙ্গা চলে যাচ্ছে, রাস্তাটা ভালো ভালো রাস্তা? ঠিক আছে, এই তো ফিডব্যাক পেয়ে গেছি লোকালের, আর চিন্তা নেই। আর এই দিক দিয়ে সোজা গেলে রায়পুর থেকে সারেঙ্গার ডিস্টেন্স 9 কিলোমিটার। আর আমি যদি ওখান থেকে পিরোল গাড়ি মোড় হয়ে ঘুরে আসতাম তাহলে ওই 18-19 কিলোমিটার মতো আমাকে ডিস্টেন্স কভার করতে হতো। এই যে স্টার্ট হলো অফ রোড। এই বাঁ দিকে এখানেই আছে কংসাবতী নদী। যদিও বা আমি আগেরবার দেখেছিলাম জল ছিল না, অল্প একটু জল ছিল। দেখা যাক এখন কি কন্ডিশন আছে। হ্যাঁ, আগেরবারের মতোই মোটামুটি অল্পই জল আছে, এখনও কিন্তু সারাই নিচে মাটি রয়েছে। বলো, মাটিই আছে এখানে। এই রে এই রে এই রে এই রে, ওই একটুখানি অফ রোড আছে, ওই অফ রোডটা ক্রস করে আসলে তারপরে এরকম আবার ভালো রাস্তা শুরু হয়ে গেল। আর সামনে আর 1-2 কিলোমিটার পরেই আসবে সারেঙ্গা মোড়। দেখা যাক ওখানে পেট্রোল পাম্পের কী কন্ডিশন থাকে। এবারে রাস্তার কোনো চিন্তা নেই, এবারে থ্রু আউট রাস্তা ভালো। আর এখান থেকে আমার নেই করে গোয়ালতোড় বাকি 21 কিলোমিটার। পেয়েছি অ্যাট লাস্ট একটা পেট্রোল পাম্প পেয়েছি। সারেঙ্গা থেকে এই গোয়ালতোড়ের থেকে 3-4 কিলোমিটার মতো এগিয়ে চলে এসেছি। আসার পরে একটা পেট্রোল পাম্প পেলাম অ্যাট লাস্ট। ভারত পেট্রোলিয়ামের, যাই পাই না কেন তাতেই হয়ে যাবে। কত করে? 105.8, 1000 টাকার মতো তেল ভরা হয়ে গেল। আর আমাদের পেট্রোল ট্যাঙ্ক ফুল। এবার শুধু আমাদের ট্যাঙ্কটাকে একটু ফুল করতে হবে। যদিও এখন কোনো খাওয়ার ব্যাপার ইচ্ছা নেই। কোলাঘাটে গিয়ে একদম লাঞ্চ করব। এখন ঘড়িতে বাজে 12:55। এখান থেকে নেই করে কোলাঘাট হবে হয়তো 100-110 কিলোমিটার মতো। বাইকে তেল ভরে একরকমভাবে স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমরা এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তার দুপাশে ঘন সবুজ জঙ্গল, মাঝে মাঝে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে এসে পড়ছে। এমন শান্ত নির্জন রাস্তা আর প্রকৃতির অবারিত সৌন্দর্য আমাদের প্রতিটি মুহূর্তকে করে তুলেছে আরও রোমাঞ্চকর। ঘন্টা 2 মতো আমাদের বাহনে চেপে অবশেষে আমরা এসে পৌঁছালাম কোলাঘাট। সারেঙ্গা থেকে প্রায় 110 কিলোমিটার রাইড করে আমরা এসে পৌঁছেছি কোলাঘাট। কোলাঘাটে হোটেল মহারাজ নামে একটি রেস্টুরেন্টে আমরা বসে আছি। আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো লেগেছে ওখান থেকে আসতে এখানে। আর 3টে বাজছে এখন। খিদে মারাত্মক পেয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে ব্রেকফাস্ট করা। তো মারাত্মক অনেকক্ষণ। কটা গেলাম আমরা 9টার দিকে খেয়েছি। 9টা এখন 3টে, মানে 6 ঘন্টা। তো অর্ডার করে দিয়েছি এখানে ভেজ পনির আর তন্দুরি রুটি আর একটা মিক্সড ভেজ। আপাতত চা খাচ্ছি। খাবার এসে গেছে, তন্দুরি রুটি, পনির বাটার মশালা, আর এটা হচ্ছে মিক্সড ভেজ। দেখতে তো অসাধারণ। এই হোটেল মহারাজের পাশেই আছে শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবও প্রথমে বলছিল যাবে ওখানেই খেতে। আমাদের অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল একটু ওই ধোসা খাওয়া, কিন্তু শেরে পাঞ্জাবের যা ভিড়। আজ তো সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, ভিড় তো হবেই। এর পনিরগুলো
নরম একবারে। হ্যাঁ, আমরা সেই স্টেশন থেকে কিনি না যে পনিরটা যেরকম এক্স্যাক্টলি ওরকম নরম পনির। আমাদের আজকের বাড়ি ফেরার জার্নিটা তো অসাধারণ, রাস্তার কন্ডিশন অসাধারণ, মাঝে মাঝে খারাপ ছিল বাট ওভারঅল অসাধারণ। এখন খাওয়ারও লাঞ্চটাও আমাদের অসাধারণ টেস্টি। সব অসাধারণ। তো আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আজকে আমরা এখান থেকে খেয়ে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো আজকের ভিডিও এতটাই, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। এবং ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। টাটা।